হ্যালো স্টুডেন্টস। তো এর আগের দিনে কিন্তু আমরা আমাদের সৌরজগৎ নিয়ে অনেকটাই আলোচনা করেছিলাম। আজকে আমরা তার পরের বিষয়টা নিয়ে আলোচনা করব, অর্থাৎ সৌরজগৎ বলো বা পৃথিবী, চাঁদ, সূর্য, এগুলো নিয়ে আমরা কিন্তু ক্লাসটা করব। তো আজকের যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রত্যেকটা জিনিসই কিন্তু ইম্পর্টেন্ট। ভালো করে ক্লাসটা শুনবে এবং বিষয়গুলো একটু ভালো করে পড়বে। তোমরা যারা আপার টেট দিতে চলেছো, আপারে যারা এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এছাড়াও কিন্তু প্রাইমারি টেটের ইভিএস হিসাবে কিন্তু এই পোর্শনটা তোমাদের কাজে লাগবে। দেখো, প্রথমে যদি আমরা দেখি যে আমরা জানি আমাদের যে মহাকাশ রয়েছে, সেই মহাকাশে কি রয়েছে। এখানে দেখে নাও ভালো করে জিনিসটা। ধরো এখানে কি রয়েছে, আমাদের সূর্য রয়েছে। এখানে আমাদের সান মানে সূর্য রয়েছে। তারপরে কি রয়েছে, ধরো এখানে আমাদের আর্থ মানে পৃথিবী রয়েছে। তারপরে সাপোজ ধরো এখানে আমাদের কি রয়েছে, এই জায়গাটাতে রয়েছে আমাদের কি মুন। তাই তো, একটা জিনিস আমরা বুঝলাম যে সূর্য, পৃথিবী এবং চাঁদ যখন একই সরল রেখায় অবস্থান করবে, দেখো একটাই সরল রেখা। এখানে আমরা যদি ভালো করে ছবিটা দেখি, তাহলে জিনিসটা আমরা ইজিলি ক্লিয়ার করে দেখতে পাবো যে তারা কিন্তু একটা সরল রেখাতেই দেখো অবস্থান করছে, একই সরল রেখায় অবস্থান করছে। তাহলে কি দেখলাম, যখন চাঁদ, সূর্য, পৃথিবী একই সরল রেখায় অবস্থান করবে, সেই ঘটনাটাকে কি বলবো? সেই ঘটনাটাকে আমরা বলবো সিজিগি। বুঝতে পেরেছো? তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে সিজিগির সময় চাঁদ, সূর্য, পৃথিবী কি অবস্থায় থাকে, তারা কিন্তু একই সরলরেখায় অবস্থান করে। তাহলে যখন চাঁদ, সূর্য, পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে, তখন দুই ধরনের ঘটনা ঘটে। কয় ধরনের ঘটনা? দুই ধরনের। একটাকে বলবো আমরা চন্দ্রগ্রহণ, আর একটাকে আমরা বলবো সূর্যগ্রহণ। তাহলে এবার কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, চন্দ্রগ্রহণ কাকে বলবো আর সূর্যগ্রহণ কাকে বলবো। এই জিনিসটা কিন্তু প্রাইমারি টেট পরীক্ষা বলো, সব পরীক্ষাতেই আসে। একদম যেমনটা পরীক্ষা প্রশ্ন আসে ঠিক সেইভাবে আমরা বুঝবো, বেশি বিস্তারিত বোঝার দরকার নেই। তাহলে প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে কি চন্দ্রগ্রহণ। চন্দ্রগ্রহণটা কি বলছে দেখো, যখন সূর্য, ছবি আঁকা আছে, যখন সূর্য আর চাঁদ, কি বললাম, যখন সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসবে, তখন তাকে আমরা কি বলবো? চন্দ্রগ্রহণ। তাহলে কি বললাম, পৃথিবী যখন চন্দ্র ও সূর্যের মাঝখানে থাকে, তখন তাকে আমরা বলবো কি চন্দ্রগ্রহণ। আর সূর্যগ্রহণ কাকে বলবো? যখন যখন চাঁদ সূর্য এবং পৃথিবীর মাঝখানে চলে আসবে, তখন আমরা তাকে কি বলবো? সূর্যগ্রহণ। কারণ আমরা প্রত্যেকেই জানি যে সূর্য হচ্ছে স্থির। আপাত দৃষ্টিতে আমরা সূর্যকে চলতে দেখলেও বাস্তবে কিন্তু সূর্য কিন্তু স্থির, কনস্ট্যান্ট। তাই সূর্যের তো কোনো স্থানের পরিবর্তন হচ্ছে না, পরিবর্তন হচ্ছে কার? চাঁদ এবং পৃথিবীর। তাহলে আমরা দেখলাম যে চন্দ্রগ্রহণের সময় পৃথিবী চলে আসছে মাঝখানে, আর সূর্যগ্রহণের সময় চাঁদ চলে আসছে মাঝখানে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবে। আমরা অনেক সময় শুনে থাকি যে সূর্যগ্রহণের সময় খালি চোখে আকাশের দিকে তাকাতে নেই। তার কারণ হচ্ছে তখন সূর্য থেকে প্রচুর পরিমাণে অতিবেগুনি রশ্মি মানে বিকরিত হয়, যার জন্য কি হয় আমাদের। তাহলে বোঝা গেল। তাহলে এখানে আমরা দুটো জিনিস দেখলাম, একটা হচ্ছে চন্দ্রগ্রহণ আর একটা হচ্ছে সূর্যগ্রহণ। এবার আর একটা কিছু ইম্পর্টেন্ট তথ্য আমরা দেখব যে সূর্য পৃথিবীর তুলনায় কত লক্ষ গুণ বড়। এটাও কিন্তু অনেক সময় পরীক্ষা আসে যে আমাদের যে সূর্য পৃথিবীর তুলনায় কিন্তু 13 লক্ষ গুণ কিন্তু বড়। এবং যদি ভর বা মাস দেখতে চাই, তাহলে কিন্তু 3,33,000 গুণ কিন্তু ভারী। পৃথিবীর থেকে সূর্য 3,33,000 গুণ ভারী। এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে মহাকাশ ভ্রমণ। তাহলে মহাকাশে যাওয়া প্রথম প্রাণীর নাম কি? পরীক্ষা যদি প্রশ্ন আসে যে মহাকাশে যাওয়া প্রথম প্রাণী কোনটি, তাহলে মহাকাশে যাওয়া প্রথম প্রাণী ছিল লাইকা। লাইকা হচ্ছে একটি কুকুর। 3 নভেম্বর 1957 সালটা ছিল 3 নভেম্বর 1957 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন রাশিয়ার স্পুটনিক টু নামক কৃত্রিম উপগ্রহ করে লাইকাকে মহাকাশে পাঠানো হয়েছিল। তাহলে এখান থেকে আমরা কি জানলাম? এখান থেকে আমরা জানলাম যে মহাকাশে ভ্রমণ করেছিল প্রথম প্রাণী, তার নাম হচ্ছে লাইকা। লাইকা ছিল একটি কুকুর, যেটা 3 নভেম্বর 1957 সালে গিয়েছিল সোভিয়েত রাশিয়ার স্পুটনিক 2 এর নামক একটি কৃত্রিম উপগ্রহের মাধ্যমে। তারপর চলে আসি আমরা ইউরি গ্যাগরিন সম্পর্কে। বলছে 12 এপ্রিল 1961 সালে, মানে 57 থেকে 61 সালে সোভিয়েত ইউনিয়নের এক মহাকাশচারী ভোস্টক 1 মহাকাশ যানে চড়ে প্রথম মানুষ হিসাবে মহাকাশে যান। তাহলে এখানেও থেকেও পরীক্ষা প্রশ্ন আসতে পারে যে প্রথম মহাকাশচারীর নাম কি। তাহলে প্রথম মানব মহাকাশচারী কে ছিলেন? সেটা হবে ইউরি গ্যাগরিন। তিনি সোভিয়েত রাশিয়ার একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। আর প্রথম মহিলা কে ছিলেন? প্রথম মহিলা ছিলেন ভ্যালেন্টিনা তেরস্কোভা। খুব ভালো করে মনে রাখবো নামগুলো। ভ্যালেন্টিনা তেরস্কোভা, তিনি 16 জুন
1963 সালে সোভিয়েত রাশিয়ার পক্ষ থেকে ভস্টক 6 এর মাধ্যমে তিনি মহাকাশে গিয়েছিলেন। 20 জুলাই 1969 সালে আমেরিকার অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে মানুষ প্রথম অন্য কোনো জ্যোতিষ্কের বুকে পা রেখেছিল। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে আমরা মাথায় রাখবো। যেমন দেখো এখানে বলা হয়েছে কি, নীল আর্মস্ট্রং। চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিল কে? চাঁদের মাটিতে প্রথম পা রেখেছিল নীল আর্মস্ট্রং। ওকে, আর তার সঙ্গে তার কিছুক্ষণ পরে মানে 19 মিনিট পরে পা রেখেছিল বাজ অল্ড্রিন, দ্বিতীয় মানুষ, এবং আরেকজন তার সঙ্গে গিয়েছিলেন যার নাম হচ্ছে মাইকেল কলিন্স। তাহলে আমরা দেখলাম 20 জুলাই 1969 সালে তিনজন ব্যক্তি প্রথম চাঁদের দেশে পাড়ি দিয়েছিল। কি কি নাম? নীল আর্মস্ট্রং, বাজ অল্ড্রিন এবং মাইকেল কলিন্স। এই যে দুজন আমরা দেখলাম, নীল আর্মস্ট্রং এবং বাজ অল্ড্রিন, এরা কিন্তু চাঁদের বুকে পা দিয়েছিল, কিন্তু মাইকেল কলিন্স কিন্তু চাঁদের বুকে তিনি পা দেননি। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে চলে আসি রাকেশ শর্মা। বলছে 3 এপ্রিল 1984 সালে সোভিয়েত ইউনিয়নের সুয়েজটি মহাকাশে যান করে মহাকাশে যান তিনি প্রথম ভারতীয় মহাকাশচারী ছিলেন। তাহলে প্রথম ভারতীয় মহাকাশচারীর নাম কি? আনসার হবে কি? রাকেশ শর্মা। যখন রাকেশ শর্মা মহাকাশে গিয়েছিলেন তখন তাকে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জিজ্ঞাসা করেছিলেন যে মহাকাশ থেকে ভারতকে কেমন দেখাচ্ছে। তিনি উত্তর দিয়েছিলেন, সারে জাহাজ সে আচ্ছা। এটা কিন্তু ভালো করে মনে রাখবো আমরা। তারপর চলে আসি কল্পনা চাওলা। তিনি ছিলেন প্রথম ভারতীয় বংশোদ্ভূত নারী মহাকাশচারী। 1997 সালে তিনি মহাকাশে যান এবং দুর্ভাগ্যবশত 2003 সালে দ্বিতীয় মিশনের শেষে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময় কলম্বিয়া মহাকাশ যানটি দুর্ঘটনায় পতিত হলে তিনি সহ 7 জন মহাকাশচারী মারা গেছিলেন। অর্থাৎ কল্পনা চাওলা কিন্তু মারা গেছিলেন 2003 সালে। ঠিক আছে, তিনি ছিলেন প্রথম মহিলা ভারতীয় মহাকাশচারী। তারপর চলে আসে সুনিতা উইলিয়াম। সুনিতা উইলিয়ামও তিনি ভারতীয় মহাকাশচারী ছিলেন, তিনি সব থেকে বেশিবার মহাকাশে গিয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট তথ্যগুলো ভালো করে মনে রাখবো। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট মহাকাশ গবেষণা কেন্দ্র সম্পর্কে জানবো, যেটা পরীক্ষা আসে। নাম্বার 1 হচ্ছে নাসা। নাসার পুরো নাম কি? ন্যাশনাল এরোনটিক্যালস অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ইউএসএ তে রয়েছে। প্রতিষ্ঠা হচ্ছে 1958 সালে। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে আমরা মনে রাখবো। তারপরে ভারতের যেটা স্পেস রিসার্চ অর্গানাইজেশন রয়েছে, অর্থাৎ ইসরো যেটাকে বলা হয়, সেটা দেশ হচ্ছে ভারত। প্রতিষ্ঠা হয়েছে 1969 সালে। এর সদর শহর হচ্ছে বেঙ্গালুরুতে রয়েছে। ঠিক আছে, এখান থেকে কিন্তু চন্দ্র অভিযান 3 লঞ্চ করা হয়েছিল। এটা কিন্তু আমরা ভালো করে মনে রাখবো। এখানে বলছে দেখো, মঙ্গলযান প্রথম প্রতিষ্ঠাতেই মঙ্গলের কক্ষপথে প্রবেশ করেছিল। ভারতের প্রথম মানববাহী মহাকাশ মিশন ছিল কি? গগনযান। তাহলে ভারতের প্রথম মানুষবাহী মানে মহাকাশ যান কি ছিল? সেটার নাম হবে গগনযান। এটাও কিন্তু ভালো করে আমরা মনে রাখবো। তারপরে ইম্পর্টেন্ট তথ্য রয়েছে যে ভারতের মিসাইল ম্যান কাকে বলা হয়? ভারতের মিসাইল ম্যান বলা হয়েছে ডক্টর APJ আব্দুল কালামকে। এটা আমরা মনে রাখবো। আর ডক্টর বিক্রম সারাভাই তিনি ছিলেন ইসরোর প্রতিষ্ঠাতা এবং তার প্রথম চেয়ারম্যান ছিলেন। তাকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়, অর্থাৎ ফাদার অফ ইন্ডিয়ান স্পেস প্রোগ্রামের জনক বলা হয়। কাকে? ডক্টর বিক্রম সারাভাইকে। ডক্টর ভি নারায়ণ প্রখ্যাত রকেট বিজ্ঞানী, তিনি বর্তমানে ইসরোর চেয়ারম্যান হিসেবে রয়েছেন। তাহলে এগুলো কিন্তু আমরা একটু একটু করে মনে রাখার চেষ্টা করব। ওকে, ক্লিয়ার? দেখো, তাহলে এখান থেকে আমরা জানলাম। পরে চলো এবার আমরা বিভিন্ন উপগ্রহ সম্পর্কে জানবো। বলছে আর্যভট্ট 1975 খ্রিস্টাব্দে এটি ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ ছিল। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কি ছিল, তাহলে অবশ্যই আমরা অ্যান্সার করবো কি? আর্যভট্ট। বিখ্যাত প্রাচীন জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্টের নামে এটির নামকরণ করা হয়েছিল। 19 এপ্রিল 1975 সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের রকেটের সাহায্যে এটি উৎক্ষেপণ করা হয়েছিল। তাহলে এখান থেকে কিসের পরীক্ষা আসতে পারে? পরীক্ষা আসতে পারে এটা যে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ছিল। তাহলে আনসার করবো কি? আর্যভট্ট। শুধু এটুকু মনে রাখো। আবার অনেক সময় পরীক্ষা আসে যে ইনস্যাটের পুরো নাম কি? ইনস্যাটের পুরো নাম পরীক্ষা আসে। ইনস্যাটের পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম। খুব ভালো করে মনে রাখবো যে ইনস্যাটের পুরো নাম কি? ইনস্যাটের পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল স্যাটেলাইট সিস্টেম। এটা কিন্তু যে আমাদের যে টেলিভিশন বলো বা টেলিকমিউনিকেশন বলো, সেগুলোতে সাহায্য করে কে? এই ইনস্যাট। চলে আসি, এবার আমরা আলোচনা করব কি? চন্দ্রযান। চন্দ্রযান 1 প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল কবে? 22 অক্টোবর 2008 সালে প্রথম উৎক্ষেপণ করা হয়েছিল। চন্দ্রযান 1 বিশ্বকে চমক দিয়ে চাঁদের বুকে প্রথম জলের সন্ধান করেছিল। তাহলে চাঁদের বুকে যে চন্দ্রযান 1 উৎক্ষেপণ করা হয়েছিল কিসের জন্য? কারণ হচ্ছে চাঁদের বুকে জলের খোঁজ করার জন্য। তারপরে চলে আসি চন্দ্রযান 2।
এটি একটি আংশিকভাবে সফল হয়েছিল, যেটা 22শে জুলাই 2019 সালে মানে উৎক্ষেপণ করা হয়েছিল। তারপর চলেছে চন্দ্রযান 3, রিসেন্ট যেটা করা হলো 2023 সালে 14ই জুলাই। চাঁদে অবতরণ, ল্যান্ডিং হয়েছিল 23শে আগস্ট 2023 সালে ল্যান্ডিং করেছিল। প্রধান সাফল্য কি? চন্দ্রযান 2 ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে তৈরি এই মিশনটি ইতিহাস গড়েছিল। চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল। তাহলে চন্দ্রযান 3 কিন্তু দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল, এটা কিন্তু আমরা ভালো করে মনে রাখবো। আর কবে ল্যান্ড হয়েছিল? সেটা হচ্ছে 23শে আগস্ট 2023 সালে। আর উৎক্ষেপণ কবে করা হয়েছিল? 14ই জুলাই 2023 সালে। তাহলে এই যে তথ্যগুলো একটু ভালো করে আমরা মনে রাখবো। আর এই চন্দ্রযান 3 যে ল্যান্ডার ছিল, সেই ল্যান্ডারের নাম হচ্ছে বিক্রম। আর রোভার প্রজ্ঞান, রোভারটির নাম ছিল কি? প্রজ্ঞান। যেহেতু একটা রিসেন্ট একটা ঘটনা, তাই একটু আমি তোমাদেরকে এখানে বিস্তারিত বলে দিলাম, একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? চলে আসি, এবার চলে আসি আমাদের পৃথিবী সম্পর্কে। আমরা দেখব যে পৃথিবী দেখতে কেমন। পৃথিবী দেখতে হচ্ছে অভিগত একটা গোলাক, বা অভিগত একটি গোলাকারের মতো। বা আরো সহজ ভাষায় যদি বলতে চাই যে পৃথিবী দেখতে কেমন, পৃথিবী দেখতে অনেকটা পৃথিবীর মতনই, যেটাকে বলা হয় জিওয়েড বলা হয়। কি বলা হয়? জিওয়েড। বা অন্যভাবে আমরা বলতে পারি পৃথিবী দেখতে অনেকটাই কমলা লেবু বা নাশপাতির মতো দেখতে। এটা একটু মনে রাখবো। এবার দেখো, আমরা যদি পৃথিবী দেখি, ধরো এইটা হচ্ছে একটা পৃথিবী, তাই তো? সাপোজ ধরে নিলাম এটা পৃথিবী। তাহলে পৃথিবীর এই মিডিল বরাবর কি গেছে? এই পৃথিবীর মিডিল বরাবর চলে গেছে আমাদের নিরক্ষীয় রেখা। এই যে নিরক্ষ রেখা বা ইকুয়েটর বলা হয়, এটাকে বলা হয় নিরক্ষ রেখা। আর এই নিরক্ষ রেখা পৃথিবীকে দুটি সমান গোলার্ধে ভাগ করেছে। ওপরটিকে বলা হয় কি? উত্তর গোলার্ধ বা নর্থ, সরি, উত্তর গোলার্ধ বলা হয়। তাহলে ওপরটিকে কি বলা হয়? ওপরটিকে বলা হয় উত্তর গোলার্ধ। ওপর দিকটাকে বলা হয় কি? নর্থ, নর্থ। আর নিচের দিকটাকে বলা হয় সাউথ হেমিস্ফিয়ার। মানে উত্তর দিকটাকে বলা হয় উত্তর গোলার্ধ, দক্ষিণ দিকটাকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। আর এর মান কত? 0 ডিগ্রি। আমরা একটু আলোচনা করব পরে, ঠিক আছে? আর তাহলে এই যেটা আমরা পেলাম যে নিরক্ষরেখা, এই নিরক্ষরেখা হচ্ছে আমাদের পৃথিবীকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে। যদি আমরা নিরক্ষরেখার ব্যাস দেখতে চাই, ধরো এই পয়েন্টটা থেকে, এই যে এই পয়েন্টটা থেকে এই পয়েন্টটা পর্যন্ত নিরক্ষরেখা, এই নিরক্ষরেখার ব্যাস কত? সেটা হচ্ছে 12,756 কিলোমিটার। আর নিরক্ষরেখার ব্যাসার্ধ কত হবে? 6,378 কিলোমিটার। মানে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 6,378 কিলোমিটার আমরা পেয়ে গেলাম। এবার চলে আসে মেরু অঞ্চলের ব্যাস কত? মেরু অঞ্চল মানে কি? এই যে অঞ্চলটা, ধরো এই যে অঞ্চলটা, এটাকে বলছে মেরু অঞ্চলের নিরক্ষরেখা। এটা বলছে মেরু অঞ্চল নিরক্ষরেখা, ঠিক আছে? উম, বলছে উত্তর মেরু এবং দক্ষিণ মেরু অঞ্চল লম্বালম্বিভাবে পরিমাপ করলে এর মান আমরা পাওয়া যাবে মেরু অঞ্চল। তাহলে মেরু অঞ্চলের ব্যাস কত? মেরু অঞ্চলের ব্যাস হচ্ছে 12,714 কিলোমিটার, এবং মেরু অঞ্চলের ব্যাসার্ধ হচ্ছে 6,357 কিলোমিটার। যদি আমরা পৃথিবীর নিরক্ষরেখার ব্যাস এবং মেরু ব্যাসের পার্থক্য দেখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো 42 কিলোমিটার বড়। বুঝতে গেল? তাহলে আমরা কি বললাম? তাহলে পৃথিবীর যে নিরক্ষরেখা রয়েছে এবং পৃথিবীর যে মেরু রেখা রয়েছে, এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে 42 কিলোমিটার। পৃথিবীর সর্বোচ্চ মানে উচ্চতম স্থানের নাম কি? পৃথিবীর সর্বোচ্চ মানে স্থানের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট, এবং সর্বনিম্ন স্থানের নাম হচ্ছে মারিয়ানা খাত। এটা কিন্তু পরীক্ষা আসে যে পৃথিবীর সর্বোচ্চ স্থানের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট এবং সর্বনিম্ন জায়গার নাম হচ্ছে মারিয়ানা খাত। এই দুটো ইম্পর্টেন্ট তথ্য মনে রাখতে হবে। চলো পরের পয়েন্টগুলো আমরা আলোচনা করি, ঠিক আছে? এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আমরা যেটা আলোচনা করবো, সূর্য। দেখো, বলছে সূর্যের বাইরের অংশটাকে আমরা কি বলবো? করোনা বলি। আমরা জানি যে সূর্য যে 6টা স্তর রয়েছে, তো সব থেকে বাইরের যে স্তরটি রয়েছে সেটাকে বলবো করোনা। ছোট ছোট বিস্ফোরণ হলে প্রচুর পরিমাণে আয়নিত কণা, গ্যাস, রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে, একে কি বলা হয়? সৌরঝড় বলা হয়। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে সৌরঝড় কত বছর অন্তর জোরালো হয়? তাহলে মনে রাখবো সৌরঝড়টা কিন্তু প্রতি 11 বছর অন্তর অন্তর দেখতে পাই। এটা ইম্পর্টেন্ট তথ্য। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখব যে সূর্যরশ্মির 200 কোটি ভাগের, সূর্যরশ্মির 200 কোটি ভাগের মাত্র 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। স্যার এই তথ্যগুলো কোথা থেকে পাচ্ছেন? হ্যাঁ, এই তথ্যগুলো সব কিন্তু ক্লাস 6, 7, 8 এর বইয়ে রয়েছে, যেগুলো কিন্তু আমাদের আপার প্রাইমারির জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এগুলো কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে। এবার চলে আসি আমাদের অক্ষরেখা। অক্ষরেখা জিনিসটা কি একটু বুঝে নিই। ধরে নাও এটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, তাই তো? এটা ধরে নাম পৃথিবী। এই পৃথিবীকে এই যে মিডিল বরাবর যেটা গেছে, এটা কি বলা হয়? এটাকে বলা হয় নিরক্ষরেখা। তারপরে কি হচ্ছে? এই বরাবর, এই বরাবর, দেখো প্রত্যেকটা রেখা চলে যাচ্ছে, এগুলো সবই কিন্তু অক্ষরেখা। এগুলোকে কি বলবো আমরা? এগুলোকে আমরা সব বলবো অক্ষরেখা। দেখো, তাহলে আমরা যে দেখতে পাচ্ছি যে তোমরা দেখো, এটা হচ্ছে এই দিকটা কি? এই দিকটাকে বলা হয় ইস্ট বলা হয়, তাই তো? আমরা প্রত্যেকে জানি এই দিকটা হচ্ছে ইস্ট,
আর এই দিকটা হচ্ছে ওয়েস্ট। অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিকে যে কাল্পনিক রেখাগুলো অঙ্কন করেছি আমি, এগুলো সবই কিন্তু এক একটা অক্ষরেখা, তাই তো? এবার দেখো, পৃথিবীর ঠিক মিডিল দিয়ে যে রেখাটা গেছে সব থেকে বড়, এই যে সব থেকে বড় এই রেখাটাকে না বলা হয় কি নিরক্ষরেখা। তাহলে পৃথিবীর ঠিক মাঝখান দিয়ে যে অক্ষরেখাটি গেছে তাকে বলবো আমরা নিরক্ষরেখা বা বিষুব রেখা বলবো। তাহলে নিরক্ষরেখা বা বিষুব রেখা বলা হয়। এর মান কত ডিগ্রি? এর মান হচ্ছে 0 ডিগ্রি। আর এটি আমাদের পৃথিবীকে উত্তর ও দক্ষিণ গোলার্ধ সমান দুই ভাগে ভাগ করেছে। এবং প্রত্যেকটি যে অক্ষরেখা দেখতে পাচ্ছ, এ একটা অক্ষরেখা, এ একটা অক্ষরেখা, প্রত্যেকটি অক্ষরেখা কিন্তু একে অপরের সঙ্গে সমান্তরাল। কখনো তারা কিন্তু একে অপরকে ক্রস করবে না, তারা একে অপরের সঙ্গে সমান্তরাল। আবার কি বলছে দেখো, নিরক্ষরেখা, নিরক্ষরেখা থেকে যত ওপর দিকে বা দক্ষিণ দিকে যাওয়া যায় অক্ষরেখার মান তত কিন্তু বাড়তে থাকে। দেখো, এই যে একটা আমরা দেখলাম, ওকে, এই মিডিল দিয়ে যেটা গেছে, মিডিল দিয়ে যেটা গেছে সেটাকে আমরা বলবো নিরক্ষরেখা। তারপরে দেখতে পাবো আমরা এই নিচের দিকে যেগুলো যাচ্ছে সেগুলো সব কিন্তু অক্ষরেখা, আর উপর দিকে যেগুলো আছে সব অক্ষরেখা। তাহলে এটার মান যদি 0 ডিগ্রি হয়, এটা হবে 10 ডিগ্রি, এটা 20 ডিগ্রি, এইভাবে করতে করতে এখানে এসে 90 ডিগ্রি হবে, আবার ঠিক এখানে এসে 90 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? তাহলে 90 ডিগ্রি হচ্ছে মেরু অঞ্চল। তাহলে কি বললাম? 90 ডিগ্রি হচ্ছে মেরু অঞ্চল, যেটা হচ্ছে সর্বোচ্চ 90 ডিগ্রি উত্তর এবং সর্বোচ্চ 90 ডিগ্রি দক্ষিণ। ইজ ইট ক্লিয়ার? তারপর দেখো, বলছে অক্ষরেখাগুলি সম্পূর্ণ বৃত্তকার। কি বলছে? অক্ষরেখাগুলি সম্পূর্ণ বৃত্তকার। মানে ধরো এটা একটা পৃথিবী, এই একটা পৃথিবী, যদি আমরা 3D দেখি তাহলে দেখতে পাবো এই বরাবর যাচ্ছে, এই বরাবর যাচ্ছে, যে ঠিক পিছন দিক দিয়েও ঘুরছে, মানে এগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু বৃত্তকার। ঠিক আছে? তাহলে নিরক্ষরেখাগুলো সম্পূর্ণ বৃত্তকার। তবে নিরক্ষরেখার সব থেকে বড় বৃত্ত, তাই এটিকে কি বলা হয়? মহাবৃত্ত বলা হয়। আর এই নিরক্ষরেখাটিকে কি বলা হয়? নিরক্ষরেখা কি বলা হয়? মহাবৃত্ত। এটা মাথায় রাখবো, আমরা মহাবৃত্ত বলবো। তাহলে নিরক্ষরেখাকে কি বলবো? নিরক্ষরেখাকে আমরা মহাবৃত্ত বলবো। ইজ ইট ক্লিয়ার? এবার আমরা দেখবো টোটাল আমাদের নিরক্ষরেখা কটি রয়েছে। বলছে নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি থেকে উত্তর গোলার্ধে 1 থেকে 89 উত্তর পর্যন্ত মোট 89টি রয়েছে। আর একইভাবে দক্ষিণ গোলার্ধে 1 ডিগ্রির পর 89 দক্ষিণ পর্যন্ত মোট 89টি রয়েছে। আর এই 90 ডিগ্রিটা, এই যে 90 ডিগ্রি, এটা কিন্তু কোনো রেখা নয়, কারণ এটা একটা বিন্দু। ঠিক আছে? এটা একটা বিন্দু, পয়েন্ট। তাই এগুলোকে আমরা রেখা হিসেবে দেখবো না। এটা তাহলে কটা পাচ্ছি আমরা দেখিনি। টোটাল আমরা পাচ্ছি কতগুলো, যে দেখে নাও। তাহলে আমরা এখানে টোটাল পাচ্ছি 89 গণিত 2 যোগ 1, তাহলে হচ্ছে কত? 9 দুগুণে 18, 8 দুগুণে 16, আর 16 রেখে 17, 178 প্লাস 1 সমান সমান 179। তাহলে টোটাল অক্ষরেখা কটি রয়েছে? আমাদের টোটাল অক্ষরেখা রয়েছে 179টি। কি বললাম? তাহলে টোটাল অক্ষরেখা আমাদের কটি রয়েছে? 179টি। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট দেখো। এবার চলে আসি আমরা দ্রাঘিমা রেখা। তাহলে অক্ষরেখার বিপরীত যে রেখাটি রয়েছে সেটাকে আমরা কি বলবো? দ্রাঘিমা রেখা। এবার দ্রাঘিমা রেখা সম্পর্কে একটু আমরা বিস্তারিত আলোচনা করি। দেখো, যদি আমরা একটা পৃথিবীর ছবি আঁকি তাহলে বুঝতে পারবো, ধরো এটা একটা আমাদের পৃথিবী, তাই তো? এই পৃথিবীর ঠিক এইভাবে, এইভাবে মানে অঙ্কন রয়েছে। হ্যাঁ, মানে হচ্ছে তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে, এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে। এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা, অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। নর্থ থেকে সাউথের দিকে এবার এসে কিন্তু সবগুলো এই বিন্দুতে এসে মিলিত হচ্ছে এইভাবে। ওকে, তাহলে এইভাবে একটা মিলিত হচ্ছে, তোমরা নিশ্চয়ই দেখেছো, তোমরা পৃথিবীর ছবি দেখেছো। তাহলে বুঝতে পারবে যে দ্রাঘিমা রেখা কোনগুলো। দ্রাঘিমা রেখা হলো পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত লম্বালম্বি বা উত্তর দক্ষিণে টেনে নেওয়া কাল্পনিক অর্ধবৃত্তকার রেখা। তাহলে আমরা দেখলাম যে অক্ষরেখাগুলো কি? অক্ষরেখাগুলো ছিল সব পূর্ণবৃত্তকার, কিন্তু দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে কি? দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্তকার, মনে থাকবে। আর এগুলো হচ্ছে তোমার নর্থ থেকে সাউথের দিকে বিস্তৃত। চলে আসি, এই দ্রাঘিমা রেখার কি কি বৈশিষ্ট্য রয়েছে বলছি। দেখো, যুক্তরাজ্যের গ্রিনিচ, মানে যুক্তরাজ্য মানে কি? ইংল্যান্ডের বা ব্রিটিশের যুক্তরাজ্যের গ্রিনিচের মানমন্দিরের ওপর দিয়ে যে প্রধান দ্রাঘিমা রেখাটি চলে গেছে তাকে কি বলা হয়? মূল মধ্যরেখা, যার মান হচ্ছে 0 ডিগ্রি। এটি পৃথিবীকে
পূর্ব পশ্চিম দুটি গোলার্ধে ভাগ করেছে। তাহলে যদি আমরা এটা পৃথিবী দেখি, এই পৃথিবীর মিডিল বরাবর যেটা চলে এসেছে, এই পৃথিবীর মিডিল বরাবর যেটা চলে এসেছে সেটার মান হচ্ছে 0 ডিগ্রি। আর এটাকে কি বলা হয়? মূল মধ্য রেখা। কি বললাম? এটিকে বলা হয় মূল মধ্য রেখা। আর এটি কি করছে? পৃথিবীকে ইস্ট এবং ওয়েস্ট দুটি গোলার্ধে ভাগ করছে। আর নিরক্ষরেখা কি করছে? নর্থ এবং সাউথে ভাগ করছে। আচ্ছা বলো তো, তাহলে আমাদের ভারতবর্ষ কোন গোলার্ধে রয়েছে? হ্যাঁ, আমাদের ভারতবর্ষ ঠিক এই জায়গাটাতে রয়েছে। ছবি যদি দেখি তাহলে আমরা জিনিসটা ক্লিয়ার বুঝতে পারবো। আমাদের ভারতবর্ষ ঠিক এই জায়গাটাতে, দেখতে পাচ্ছ এই যে আমি ব্ল্যাক করে দিলাম, এখানে রয়েছে। তাহলে ভারতবর্ষ যদি এখানে থাকে তাহলে ভারতবর্ষ কোথায় অবস্থান করছে? উত্তর পূর্ব গোলার্ধে। তাহলে ভারতবর্ষ অবস্থান করছে উত্তর পূর্ব গোলার্ধে। অক্ষরেখাগুলি যেমন পূর্ণ বৃত্তকার, দ্রাঘিমা রেখাগুলো কিন্তু তেমনটা নয়। দ্রাঘিমা রেখাগুলো হচ্ছে অর্ধবৃত্তকার, ঠিক আছে, এবং এদের দৈর্ঘ্য কিন্তু সমান, এদের দৈর্ঘ্য সমান, কিন্তু অক্ষরেখাগুলোর দৈর্ঘ্য কিন্তু সমান না। ওকে, এটা কিন্তু মনে রাখবো। তাহলে অক্ষরেখার দৈর্ঘ্যগুলো কিন্তু সমান না, আর কিন্তু দ্রাঘিমা রেখার দৈর্ঘ্যগুলো সমান। বলছে সামান্তরাল নয়, কারণটা কি? কারণটা এইভাবে আসছে, সবগুলো এইভাবে এইভাবে আসছে, এইভাবে, ঠিক আছে, এইভাবে এসে মিলিত হচ্ছে। তাহলে এগুলো কিন্তু সামান্তরাল নয়, মানে তারা কিন্তু উভয় মেরুতে এসে মিলিত হচ্ছে, তারা উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে এসে মিলিত হয়ে যাচ্ছে। তারপর চলে আসে আন্তর্জাতিক তারিখ রেখা। আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় কাকে? পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। তাহলে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে কি বলা হয়? আন্তর্জাতিক তারিখ রেখা। আর এই আন্তর্জাতিক তারিখ রেখা প্রশান্ত মহাসাগর ওপর দিয়ে গেছে, এটা কিন্তু ভালো করে মনে রাখবো, ঠিক আছে। চলে আসি, মোট কতগুলি দ্রাঘিমা রেখা রয়েছে? আমরা যদি কাউন্ট করে দেখি, মোট কিন্তু তোমার দ্রাঘিমা রেখা রয়েছে কটি, আমরা একটু দেখে নিই। বলছে মূল মধ্য রেখা রয়েছে 0 0, পূর্বে 1 থেকে 179টি, পূর্ব পর্যন্ত মোট 179টি, এবং পশ্চিম দিকে 1 ডিগ্রি পর 179টি পর্যন্ত রয়েছে, এতটি রয়েছে। তাহলে 0 ডিগ্রি মূল মধ্য রেখা এবং 180 ডিগ্রি পূর্ব পশ্চিম উভয় দিকের জন্য এটিকে একটি হিসাবে ধরা হয়, ঠিক আছে। তাহলে টোটাল কটি হলো? টোটাল হচ্ছে আমাদের 360টি। তাহলে টোটাল কতগুলি রয়েছে? টোটাল আমাদের 360খানা রয়েছে দ্রাঘিমা রেখা। তাহলে মোট দ্রাঘিমা রেখা কটি? মোট দ্রাঘিমা রেখা রয়েছে 360টি। মোট অক্ষরেখা রয়েছে কটি? 179। এটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। চলে আসি, দ্রাঘিমা রেখার প্রধান কাজ কি? দ্রাঘিমা রেখার প্রধান কাজ হচ্ছে সময় নির্ধারণ করা। আমরা জানি প্রতি ডিগ্রি দ্রাঘিমা রেখার জন্য 4 মিনিট হয়। তাহলে 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য কত মিনিট হয়? 4 মিনিট। তাহলে এখান থেকে আরেকটা জিনিস মনে রাখবো, যে ভারতের যে প্রমাণ সময় গ্রিনিচের মেন টাইম থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে। তাহলে ভারতের যে প্রমাণ সময় সেটা গ্রিনিচ মেন টাইম থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে, যেটাকে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে 85 ডিগ্রি 50 পূর্ব দ্রাঘিমা। এখানে আমার একটু ভুল হয়েছে টাইপিং করতে, তাই একটু কারেকশন করে নিবে, এটা 82 ডিগ্রি হবে। হ্যাঁ, এটা 82 ডিগ্রি হবে, একটু কারেকশন করে নেবে তোমরা। চলো, এবার হচ্ছে স্থান নির্ণয় করা। কোন একটা জায়গার সঠিক মান নির্ণয় করার জন্য আমরা এই দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখার সাহায্য নিয়ে থাকি। এবার চলে আসি আমরা সময় নির্ণয়। আমরা দেখবে যখন ঘড়ির সময় দেখি তখন দুটো জিনিস ব্যবহার করি। একটাকে বলি আমরা এম, আর একটাকে এএম, আর একটাকে আমরা বলি পিএম, তাই তো? একটাকে বলি আমরা এম, আর একটাকে বলি আমরা পিএম। এই জিনিসটা আমরা এবার ভালো করে দেখব। প্রথমে যেটা দেখবো এম। এম এর পুরো নাম কি? অ্যান্টি মেরিডিয়াম। মানে হচ্ছে কি অ্যান্টি মেরিডিয়াম মানে কি? বিফোর নুন, মানে দুপুরের আগে, ঠিক আছে। অর্থাৎ রাত্রি 12টা থেকে দুপুর 11টা 59 পর্যন্ত সময়কে কি বলা হয়? এম বলা হয়। আর পিএমটা কি? পোস্ট মেরিডিয়াম, যেটা রয়েছে দুপুর থেকে রাত্রি পর্যন্ত, অর্থাৎ দুপুর 12টা থেকে রাত্রি 11টা 59 পর্যন্ত হচ্ছে পিএম। ওকে, চলে আসি। বলছে 82 ডিগ্রি 30 পূর্ব দ্রাঘিমা রেখাকে ভারতের প্রমাণ সময় বলা হয়, যেটা উত্তরপ্রদেশের প্রয়াগরাজ, যেটা উত্তরপ্রদেশের এলাহাবাদের প্রয়াগরাজ, বর্তমানে প্রয়াগরাজ ও মির্জাপুরের ওপর দিয়ে দক্ষিণ দিকে বিস্তৃত হয়েছে। তাহলে এই যে ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 30 কার ওপর দিয়ে গেছে? সেটা হচ্ছে উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের ওপর দিয়ে। বর্তমানে এটি 5টি রাজ্যের ওপর দিয়ে গেছে। কটি রাজ্য? 5টি রাজ্য। কি কি? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। এই যে আমি দেখলাম এইগুলো কিন্তু মনে রাখবো, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা আর অন্ধ্রপ্রদেশ। এগুলো একটু ম্যাপ দেখে নিবে, তাহলে জিনিসটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। চলো, এবার আমরা যেটা আলোচনা করব সেটা দেখতে পাচ্ছ, এবার আমরা আলোচনা করব কি? কর্কটক্রান্তি রেখা নিয়ে। কর্কটক্রান্তি রেখাটা কি বলছে? দেখো, এটি পৃথিবীর মানচিত্র বা গ্লোবালের ওপরে পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, ঠিক আছে। এটি কর্কটক্রান্তি রেখা। আর এই কর্কটক্রান্তি রেখার মান কত ডিগ্রি?
কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি, মানে 23 ডিগ্রি 30 উত্তর। তাহলে কত বললাম, যে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে কর্কটক্রান্তি রেখার মান কত? কর্কটক্রান্তি রেখার মান হচ্ছে 23.5 ডিগ্রি, মানে 30 ডিগ্রি উত্তর, মানে 30 ডিগ্রি, মানে 23 ডিগ্রি 30 মিনিট, যেটাকে আমরা বলবো 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। যদি আমরা এটা ভারত একটা দেখি, পৃথিবী দেখি, মিডিল দেখেছি কি 0 ডিগ্রি, তারপরে এই যে এটা যাচ্ছে, এটাকে আমরা বলবো 23 ডিগ্রি 30 মিনিট, ঠিক আছে? তাহলে এটাকে বলবো আমরা 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা। তাহলে এটাকে আমরা বলবো কি? কর্কটক্রান্তি রেখা। এটি নিরক্ষরেখা থেকে উত্তর গোলার্ধে অবস্থিত। এটি ভারতকে উত্তর এবং দক্ষিণ গোলার্ধে সমান ভাগে ভাগ করেছে, ঠিক আছে? আর এই কর্কটক্রান্তি রেখা ভারতের কটি রাজ্যের উপর দিকেছে আমরা দেখব। এই কর্কটক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের উপর দিকেছে। কি কি? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, ত্রিপুরা আর মিজোরাম। এই টোটাল 8টি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে। এছাড়াও পশ্চিমবঙ্গের 5টি জেলার উপর দিয়ে গেছে: পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান আর নদিয়ার কৃষ্ণনগর ও ধুবুলিয়ার ওপর দিয়ে। আরেকটা প্রশ্ন বারবার পরীক্ষা আসে যে কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? আনসার হবে কি? মাহি নদী। তাহলে মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, প্রথমে মধ্যপ্রদেশে, দ্বিতীয়বার রাজস্থানে। এটা কিন্তু ভালো করে, প্রথমে মধ্যপ্রদেশ থেকে রাজস্থানে যাওয়ার সময় আর দ্বিতীয়বার গুজরাটে ঢোকার সময়, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। প্রমাণ সময়ের সাথে ছেদবিন্দু, এটা দেখো, এই যে আমরা দেখলাম, এটা ধরো ভারতের, সরি, পৃথিবীর একটি ম্যাপ, মানে পৃথিবী। এই যে এটা দেখো, এটা কি রয়েছে? এটা হচ্ছে, যে আগে আলোচনা করা হয়েছে যে ভারতের প্রমাণ দ্রাঘিমা 82 ডিগ্রি 82.5 ডিগ্রি পূর্ব, তাই তো? কর্কটক্রান্তি রেখা, আর কর্কটক্রান্তি রেখার মান কত? 23 ডিগ্রি, মানে 23.5 ডিগ্রি নর্থ। এটা আমরা দেখলাম। তাহলে যদি এইখানে আমাদের ভারত আছে, ধরে নিলাম এটা হচ্ছে আমাদের কি? কর্কটক্রান্তি রেখা। আর এইটা ধরে নিলাম এই ওপরটা হচ্ছে আমাদের ভারতের প্রমাণ সময়। তাহলে এই যে মেন ছেদ বিন্দু, এই ছেদ বিন্দুটা কোথায় রয়েছে? এটা রয়েছে আমাদের ছত্তিশগড়ে। কি বললাম? এটা আমাদের রয়েছে কোথায়? ছত্তিশগড়ে। তাহলে পরীক্ষা যদি প্রশ্ন আসে যে ভারতের প্রমাণ সময় স্ট্যান্ডার্ড, মানে টাইম, আর যেটা রয়েছে কর্কটক্রান্তি রেখা, কোথায় গিয়ে একসাথে মিলিত হয়েছে, সেটা আনসার হবে ছত্তিশগড়। চলো, এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি? পৃথিবীর কক্ষপথ নিয়ে। বলছে মহাকর্ষ বলের আকর্ষণে পৃথিবীর সূর্যকে কেন্দ্র করে বছরের পর বছর ধরে যে নির্দিষ্ট কাল্পনিক পথ ধরে প্রদক্ষিণ করছে, মানে প্রদক্ষিণ করছে মানে কি? এই যে ধরো এটা একটা সূর্য, এটা একটা সান, তাই তো? আর এটা কি? এটা একটা আর্থ। আর্থ, এই যে একটা তোমার কি বলতো, তল, মানে কক্ষপথ। এই কক্ষপথ দিয়ে পৃথিবীর সারা জীবন চলতে থাকে। এই পথটিকে কি বলা হয়? কক্ষপথ বলা হয়। আর এই কক্ষপথ দেখতে কেমন? কক্ষপথ দেখতে একটি উপবৃত্তকার, এটা মনে রাখবো। কক্ষপথটি একটি উপবৃত্তকার বা ডিম্বাকার, ডিমের মতো দেখতে। পৃথিবীর কক্ষপথের মোট দৈর্ঘ্য কত? পৃথিবীর কক্ষপথের মোট দৈর্ঘ্য হচ্ছে 96 কোটি কিলোমিটার। আর এই পথটি একবার ঘুরতে পৃথিবীর সময় লাগে 365 দিন, 5 ঘন্টা, 48 মিনিট, 46 সেকেন্ড, অর্থাৎ প্রায় 1 বছর। এবার যে তলের ওপরে ভিত্তি করে, যে তলের ওপর নির্ভর করে পৃথিবী আর মানে কক্ষপথটি অবস্থান করছে, সেটিকে আমরা কি বলবো? কক্ষতল। তাহলে কি বললাম? সেটিকে আমরা বলবো কক্ষতল। তাহলে কক্ষ তলের সাথে পৃথিবীর অক্ষটি, পৃথিবীর অক্ষ মানে কি? ধরো এ একটা পৃথিবী, এ একটা পৃথিবী। এবার পৃথিবীর অক্ষ কোনটি? পৃথিবীর অক্ষ হচ্ছে এইটি, হচ্ছে পৃথিবীর অক্ষ, ঠিক আছে? এটা এটা হচ্ছে নর্থ, আর এটা হচ্ছে সাউথ। তাহলে আমরা জানি পৃথিবীর অক্ষটি একটু হেলে আছে। আর এই যে পৃথিবীর নিচে যে একটা তল, এটা পৃথিবীর তল। তাহলে আমরা দেখলাম পৃথিবীর কক্ষ তলের সাথে পৃথিবীর অক্ষটি 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এই যে এখানে একটা কোণ তৈরি করলো, এই কোণটা হচ্ছে কত ডিগ্রি? 66.5 ডিগ্রি কোণ হেলে থাকছে। তাহলে আমি কি বললাম? যে পৃথিবীর কক্ষটি তার কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, আর উলম্ব রেখার সাথে প্রায় 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। আমরা যদি উলম্ব রেখা দেখি, তাহলে উলম্ব রেখা মানে কি? একদম সোজাসুজি এই বরাবর এসে ছেদ করছে। তাহলে এই যে রেখা, এই যে মানটা, এই মানটা কত ডিগ্রি? এই মানটা হচ্ছে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকছে। এটা কিন্তু ভালো করে মনে রাখবো। তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে পৃথিবীর কক্ষটি ভালো করে শোনো, পৃথিবীর কক্ষটি কক্ষতলের সাথে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে, আর পৃথিবীর অক্ষটি পৃথিবীর উলম্ব রেখার সাথে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। এটা কিন্তু গুলিয়ে ফেলবে না, কক্ষতল বলে 66.5 হবে। চলে এসে আমরা নিরক্ষরেখাকে নিয়ে। এই নিরক্ষরেখার ওপর নাম হচ্ছে বিষুবরেখা। পৃথিবীর মানচিত্র বা গ্লোবের ঠিক মাঝখান দিয়ে পূর্ব থেকে পশ্চিম দিকে এই কাল্পনিক রেখাটি রয়েছে, যার মান হচ্ছে 0 ডিগ্রি।
ঠিক আছে। আর এই নিরক্ষরেখা পৃথিবীকে উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে দুটিতে ভাগ করছে। আর এই নিরক্ষরেখা কি বলা হয়? নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলা হয়ে থাকে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখবো, নিরক্ষরেখাকে মহাবৃত্ত বলবো। মেরুর দিকে অক্ষরেখাগুলির আকার ছোট হতে থাকলেও নিরক্ষরেখা সব থেকে বড় থাকে, তাই এটাকে কি বলা হয়? মহাবৃত্ত বলা হয়। তাহলে নিরক্ষরেখা সব থেকে বড় বলে একে কি বলা হয়? মহাবৃত্ত বলা হয়। নিরক্ষরেখাতে কি হয়? দিন রাত্রি সমান হয়, দিন 12 ঘন্টা, রাত্রিও 12 ঘন্টা। নিরক্ষরেখাতে কোন রকম ঋতু পরিবর্তন হয় না এবং প্রতিদিন বিকেল 4টের সময় পরিচালন বৃষ্টিপাত ঘটে, যেটাকে বলা হয় 4 o'clock বলা হয়। তাহলে 4 o'clock কিসের সাথে যুক্ত? পরিচালন বৃষ্টিপাত। ঠিক আছে। আবার পরীক্ষা প্রশ্ন আসতে পারে, কোন অঞ্চলে পরিচালন বৃষ্টিপাত সব থেকে বেশি হয়? পরীক্ষা আসতে পারে, কোন অঞ্চলে 4 o'clock বৃষ্টিপাত বেশি হয়? তাহলে পরীক্ষা হবে কি? সব আনসার নিরক্ষীয় অঞ্চল। এবার যেটা আলোচনা করব, এই নিরক্ষরেখাটি মোট 3টি মহাদেশ, দক্ষিণ আমেরিকা, আফ্রিকা এবং এশিয়া, এই 3টি মহাদেশের উপর দিয়ে গেছে এবং 3টি মহাসাগর, প্রশান্ত, আটলান্টিক এবং ভারত মহাসাগরের উপর দিয়ে গেছে। যেমন আমরা দেখলাম মাহি নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে, ঠিক তেমনি এই কঙ্গো নদী আফ্রিকার কঙ্গো এবং জায়ারে নদী নিরক্ষরেখাকে দুবার অতিক্রম করেছে। চলো এবার আমরা আরো দুটো জিনিস জানবো। একটা হচ্ছে কি মহাকর্ষ শক্তি, আর একটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। মহাকর্ষ শক্তিটা কি দেখো, বলছে মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে পারস্পরিক আকর্ষণ বল কাজ করে তাকে আমরা কি বলবো? মহাকর্ষ শক্তি। যেমন দেখো এখানে কি রয়েছে? এখানে রয়েছে মুন, চাঁদ, আর এখানে কি রয়েছে? সান। তাহলে সূর্য এবং চাঁদের মধ্যে যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো মহাকর্ষ শক্তি। বা আমরা বলতে পারি এটা কি? এটা একটা আর্থ মানে পৃথিবী, আর এটা কি? এটা একটা মুন। এদের মধ্যে যে টান, এই টানটাকে আমরা কি বলবো? মহাকর্ষ শক্তি। বোঝা গেল? ক্লিয়ার? এবার চলে আসি আমরা যে মাধ্যাকর্ষণ শক্তি কি। মাধ্যাকর্ষণ শক্তি হচ্ছে এমন এক ধরনের শক্তি যা পৃথিবী অন্য যে কোনো বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে, তাকে আমরা কি বলবো? মাধ্যাকর্ষণ শক্তি। আর এই মাধ্যাকর্ষণ শক্তির কথা প্রথম কে বলেছেন? আইজ্যাক নিউটন। ওকে, ক্লিয়ার? এই যে যদি আমরা উপর দিকে একটা কোনো মানে পাথরের টুকরো ছুঁড়ে ফেলি, তাহলে কি হবে? সেটা নিচের দিকে পড়ে, কারণটা কি? মাধ্যাকর্ষণ শক্তির কারণে। এবার চলেছে আহ্নিক গতি। আহ্নিক গতি বা কি? আহ্নিক গতি যেটাকে বলছে যে বা আবর্তন গতি। তাহলে আহ্নিক গতি বা আবর্তন গতি বলতে বোঝাচ্ছে পৃথিবী তার নিজের অক্ষরেখার চারিদিকে পশ্চিম থেকে পূর্ব দিকে একবার আবর্তন করতে বা যে আবর্তন পাক খায় তাকে আমরা কি বলবো? আহ্নিক গতি বা আবর্তন গতি। তাহলে আমরা কি বললাম? পৃথিবীর লাট্টুর মতো নিজের চারিদিকে যে ঘোরে, সে ঘোরার যে গতি, সে গতিটাকে কি বলছে? আহ্নিক গতি বা আবর্তন গতি। এর সময় কত? এর সময় হচ্ছে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড, মোটামুটি 24 ঘন্টা। একে সৌরদিন বলা হয়। আর এই গতিটা কি বলছে দেখো, নিরক্ষরেখায় এই আবর্তন গতি সব থেকে বেশি হয় এবং যখন এই পৃথিবী যখন তোমার পৃথিবীর মেরু অঞ্চলে চলে যাবে, যখন মেরু অঞ্চলে এর গতিবেগ শূন্য হয়ে যায়। এটা কিন্তু ভালো করে আমরা মনে রাখবো। তারপরে আমরা দেখবো কি আহ্নিক গতির ফলাফলটা কি। আহ্নিক গতির কারণে কি হয়? দিন রাত্রি হয়ে থাকে। ঠিক আছে। আহ্নিক গতির কারণে দিন রাত্রি হয়, সূর্য অস্ত যায়, সূর্য উদয় হয়। ফেরেলের সূত্র অনুযায়ী বায়ুমণ্ডল বা সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে একটু ডান দিকে আর দক্ষিণ গোলার্ধে একটু বাম দিকে প্রবাহিত হয়। এছাড়াও জোয়ার ভাটা হয়ে থাকে। এগুলো সবই কিন্তু এই আহ্নিক গতির কারণে। এবার চলেছে বার্ষিক। তোমাদের শিক্ষকতার স্বপ্নকে পূরণ করার জন্য আমরা নিয়ে এসেছি শিক্ষকতার স্বপ্ন পূরণের নতুন ব্যাচ। এখানে প্রাইমারি আপার প্রাইমারি দুটি কোর্সই তোমরা করতে পারবে। আমাদের কি কি এই কোর্সের মধ্যে থাকছে? প্রতিদিন লাইভ ক্লাস থাকছে, রেকর্ডিং ক্লাস থাকছে এবং অধ্যায় ভিত্তিক মক টেস্ট, অর্থাৎ যে ক্লাসটা করানো হবে পরের দিন সেই ক্লাসটার উপরে মক টেস্ট থাকবে এবং প্রত্যেকটা ক্লাসে টাইপিং করা অর্থাৎ প্রিন্টেড নোট কপি থাকবে, যেগুলো তোমরা অতি সহজে ভালো করে পড়তে পারবে। যারা আমাদের কোর্সে অ্যাডমিশন নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, আমাদের ক্লাস শুরু হবে জানুয়ারির 1 তারিখ থেকে। তো যারা ভর্তি হবে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো। গতি, বার্ষিক গতি মানে বুঝতে পারছো, পৃথিবী যখন সূর্যের চারিদিকে একবার ঘোরে যে গতিটা কাজে লাগিয়ে তাকে বলছে বার্ষিক গতি বা পরিক্রমণ গতি। এই গতির মান কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, প্রায় 365 দিন 6 ঘন্টা বলতে পারি আমরা। এবার চলে আসি আমরা লিপিয়ার। লিপিয়ার বলতে কি বোঝায়? এই যে দেখতে পাচ্ছি যে 365 দিন 6 ঘন্টা, এই যে প্রতি বছর 6 ঘন্টা করে জমে থাকছে, তাহলে বুঝতে পারলে যে
এই যে আমরা প্রতি 4 বছর অন্তর অন্তর যে এই যে 6 ঘন্টা করে এক্সট্রা থাকছে, অর্থাৎ 6 × 4 মানে 24 ঘন্টা, মানে একদিন কিন্তু আমরা এক্সট্রা পাচ্ছি। ওই একদিনকে আমরা ফেব্রুয়ারি মাসে 28 দিন না ধরে 29 দিন করি, এটাকে আমরা কি বলবো? লিপ ইয়ার বলবো, তাই তো? অর্থাৎ তাহলে কোনো একটা বছর কিভাবে লিপ ইয়ার আমরা ভাববো? ধরে নিলাম, ধরো একটা আমি সাল বলছি 1964, এটা কি লিপ ইয়ার? হ্যাঁ, এটা লিপ ইয়ার। কারণটা কি? কারণটা হচ্ছে মানে এই সালটা 4 দ্বারা ভাগ যাবে, এটা 4 দ্বারা ভাগ যাবে বলে এটাকে লিপিয়ার বলবো। ধরে নিলাম 1753, এটা কি লিপিয়ার? না, এটা কিন্তু লিপিয়ার না, কারণ এই 53 কিন্তু 4 দ্বারা ভাগ যায় না, তাই এটাকে আমরা লিপিয়ার বলবো না। আবার দেখো 1900, এই 1900 কি লিপিয়ার? যখন মানে কোন একটা সংখ্যার পরে দুটো শূন্য থাকবে, সেটাকে আমরা 400 দিয়ে ভাগ করবো। কত দিয়ে? 400 দিয়ে। তাহলে এই শূন্য এই শূন্য দুটো শূন্য কেটে গেল, 19কে কি 4 দিয়ে ভাগ যাবে? যাবে না, তাই এটা লিপিয়ার নয়। আবার দেখো 2200, 2200 কি বা 2000 কি লিপিয়ার? হ্যাঁ, এই 2000 কিন্তু আমাদের লিপিয়ারের মধ্যে পড়ছে। কিন্তু আবার দেখো 2100, 2100 কি লিপিয়ার? না, 2100 কিন্তু লিপিয়ারের মধ্যে পড়ছে না। তাহলে এগুলো কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবার চলে আসি বার্ষিক গতির ফলাফল। বার্ষিক গতির ফলাফলটা কি? আমরা দেখলাম পৃথিবীর অক্ষটি কক্ষতলের সাথে কিন্তু 63.5 ডিগ্রি কোণে হেলে থাকার কারণে এর বার্ষিক গতির ফলে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঋতু দেখতে পাই। অর্থাৎ ঋতু পরিবর্তনের মেন কারণ হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। আবার দিন রাত্রির যে দৈর্ঘ্য মানে বড় হচ্ছে, কখনো দিন বড় কখনো রাত্রি বড় হচ্ছে, এটাও মেন কারণ হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। এবার চলে আসি আমরা মহাবিষুব। মহাবিষুব কাকে বলা হয়? মহাবিষুব বলা হয় প্রতি বছর 21শে মার্চ তারিখটিকে বলা হয় মহাবিষুব বলা হয়। এই দিনটিতে সূর্য নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়, যার ফলে এখানে দিন রাত্রি সমান হয়, এটিকে বলা হয় মহাবিষুব বলা হয়। আর জলবিষুব কাকে বলা হয়? জলবিষুব হচ্ছে 23শে সেপ্টেম্বর, 21শে মার্চ এবং 23শে সেপ্টেম্বর। এই 23শে সেপ্টেম্বরকে কি বলা হয়? জলবিষুব বলা হয়। ঠিক আছে? তখনও কিন্তু সূর্য একদম মানে লম্বভাবে কিরণ দেয়, যে কারণে কি বলবো তোমার দিন রাত্রি সমান থাকে। এবার চলে আসি কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি যেটা হচ্ছে 21শে জুন, 21শে জুনকে বলা হয় কি? কর্কট সংক্রান্তি বলবো আমরা। ঠিক আছে? পৃথিবী তার কক্ষপথ ঘুরতে ঘুরতে প্রতি বছর এমন একটি অবস্থানে পৌঁছায় যখন উত্তর গোলার্ধে সূর্য সব থেকে বেশি হেলে থাকে। অর্থাৎ যখন কর্কটক্রান্তি রেখার ওপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় তাকে বলা হয় কর্কট সংক্রান্তি। অর্থাৎ 21শে জুন উত্তর গোলার্ধের দিন সংখ্যা বড় এবং দক্ষিণ গোলার্ধের রাত্রি সংখ্যা বড় হবে। ঠিক আছে? আবার চলে আসি আমরা মকর সংক্রান্তিটা কি? মকর সংক্রান্তি হচ্ছে 22শে ডিসেম্বর, অর্থাৎ মকর ক্রান্তি রেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেবে, যার কারণে দক্ষিণ গোলার্ধের দিন সংখ্যা বড় হবে আর উত্তর গোলার্ধে রাত্রিটা বড় হবে। এটা কিন্তু ভালো করে মনে রাখবো আমরা। ঠিক আছে? এগুলো কিন্তু একটু ভালো করে দেখে রাখবে। তারপর চলে এসে অপসর অনসর। অপসর মানে কি আর অনু মানে কি? অপসর কথার অর্থ হচ্ছে যখন সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সর্বাধিক, তাকে বলবো অপসর। যেমন হচ্ছে কি? যেমন দেখো আমরা এখানে দেখবো কি 4ঠা জুলাই, 4ঠা জুলাই সূর্য পৃথিবীর দূরত্ব সব থেকে বেশি, প্রায় 15,20,00,000 কিলোমিটার, এটাকে বলবো আমরা অপসর। আর অনসরটা কি? অনসরটা হচ্ছে যখন পৃথিবী এবং সূর্যের মধ্যে দূরত্বটা সব থেকে কম, তাকে বলবো আমরা অনসর, যেটা হচ্ছে 3rd জানুয়ারি। দৈর্ঘ্য কত? 14,70,00,000 কিলোমিটার। তো আজকে আমরা এই পর্যন্ত আলোচনা করলাম, অনেক ইনফরমেশন দিলাম যেগুলো কিন্তু তোমাদের আপারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? তো এই যে পয়েন্টগুলো রেগুলার বেসিস তোমরা রিভিশন করো, নোটসগুলো পড়ো, খাতায় নোট করো, দেখবে সবকিছু কভার হয়ে যাচ্ছে। ওকে, অল দ্য বেস্ট।